তো ফাইনালি পুরী ট্রিপের জন্য আমরা রেডি হয়ে গেছিলাম। আর আমাদের এই ট্রিপে আমাদের সাথে ছিল এই ব্যাগগুলো। সকাল সকাল রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আসানসোলের উদ্দেশ্যে। আসানসোল থেকে ছিল আমাদের গাড়বা এক্সপ্রেস, তারপর হাওড়া, হাওড়া থেকে করমণ্ডল। আসানসোলে ট্রেনে ওঠার পর থেকে পিসিমণি একটার পর একটা খাবার বের করে যাচ্ছিল। ট্রেনের মধ্যে টিফিন সেরে নিয়ে 3 ঘন্টার মধ্যে আমরা নেমে গেছিলাম হাওড়াতে। হাওড়া স্টেশনের মধ্যেই আমরা আমাদের লাঞ্চ সেরে নিয়েছিলাম। তারপর আমরা অপেক্ষা করছিলাম আমাদের ট্রেনের জন্য। ফাইনালি আমরা উঠে পড়েছিলাম আমাদের করমণ্ডল এক্সপ্রেসে। আর বড়দা সবারই সিটগুলো দেখিয়ে দিচ্ছিল। আর আমি এদিকে জানালায় বসে হাওড়াকে টাটা করতে করতে চললাম ভুবনেশ্বরের দিকে। তারপর একটার উপর একটা স্ন্যাক্স আমার হাতে আসতেই থাকছিল। লং জার্নিতে না গোটা কামরাটা যেন একটা পাড়া, আর সেই পাড়ায় আমার এই ছোট্ট পরিবার। অনেকক্ষণ গল্প আড্ডা মেরে আমি এসির ঠান্ডা হওয়া একটা ছোট্ট ঘুম দিয়ে দিয়েছিলাম। তারপর 7 ঘন্টা জার্নি শেষ করে আমরা অবশেষে ভুবনেশ্বরে ল্যান্ড করেছিলাম। আমাদের হোটেল গাড়ি আগে থেকেই বুক করা ছিল। সমস্ত লাগেজ গাড়িতে তুলে আমরা রওনা দিলাম পুরীর উদ্দেশ্যে। আর ঠিক মেন রোডের পাশেই একটা শপিং মলে বিশাল আগুন লেগেছিল, কিন্তু পুলিশের তৎপরতার জন্য একটু রোডে জাম ছিল না, আমাদের একটুর জন্য দাঁড়াতে হয়নি। রাস্তার মাঝে একটা ধাবাতে ডিনার সেরে নিয়ে 1 ঘন্টা জার্নি করে আমরা রাত্রি 1টার সময় পুরীর হোটেলে পৌঁছেছিলাম। তারপর 4 ঘন্টাটা ছোট্ট ঘুম দিয়ে আমরা ভোরবেলায় গেছিলাম সানরাইজ দেখতে। কিন্তু মেঘের অবস্থা খারাপ থাকার কারণে সূর্য দেখা না পেয়ে এই 4 পায়ের প্রাণীটাকে দেখে রুম ফিরেছিলাম। আলুর পরোটার এগ তরকা দিয়ে শরীর পুরোপুরি চার্জ করে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম সমুদ্র স্নানের জন্য। বলছি যে এত বেরোতে লেট করলে কেন? হ্যাঁ, প্রশ্ন করছি। আর সকাল থেকে পুরো মেঘ মেঘ ওয়েদারটা ছিল, মানে ঠান্ডা ঠান্ডা ভাব ছিল। বেশি বাজেনি, কটা বাজছে? 11টা, 11:30। কোনো ব্যাপার না। সারাদিন সারাদিন সমুদ্রে। চলো ভাই সাহেব, ঢেউগুলো কি উঁচু উঁচু আসছে। সকালে এই জায়গাটা পুরো শুকনো ছিল, মানে ওই পর্যন্ত শুকনো ছিল, মানে এগুলো গোটায় জল হয়ে গেছে এগুলো। বলো, তখন চা খেলাম এখানটাতে, তখন পুরো লেভেল ছিল। আর মাঝে মাঝে ক্যামেরা খুলে আমি একটু কেদ মেরে নিচ্ছিলাম, কারণ স্নান করতে নেমে গেলে আর মোবাইল নিয়ে যাওয়া যাবে না। কোম্পানি যতই ওয়াটারপ্রুফ ক্লেম করুক না কেন, মনের মধ্যে একটা ভয় তো থেকেই যায়। পিসে বাবুর বয়সটা কমে গেছে সোজা ওইখানে একদম। আর পিসে বাবু মানে ফুল এনার্জেটিক মানুষ। আমরা যখন সবাই ছবি তোলাতুলি করছি, ও তখন এসেই নেমে একদম দূরে চলে গেছে সমুদ্রের ঢেউয়ের মজা নিতে। আর মা, বাবা, পিসিমণি, পিসেবাবু, জেঠু সবাই বেশ মজা করছিল, যেন বয়সটা একটা সংখ্যা মাত্র। ভাই ঢেউটা মারাত্মক আসছে, কিন্তু সমুদ্রের ঢেউ এতটাই বেড়ে গেছিল যে সবাইকে সাইরেন বাজিয়ে জল থেকে উঠতে বলছিল। কিন্তু সেই সময় কতগুলো ছেলে প্রায় ডুবতে বসেছিল। খুব অল্পের জন্যই বেঁচে গেছিলো ছেলেগুলো। তাদেরকে তাড়াতাড়ির মধ্যে তুলে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে গেল, আর আমরা আবার নেমে পড়লাম জলে। এ যাও 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 যাও, অত করে বলছো তখন যাও। আচ্ছা এই পর্যন্ত যাও, এইটুকু যাও। আর পিসিমণির সামনেটা থেকে কিছুতেই এগিয়ে আসছিল না, মানে সমুদ্রের ঢেউটা এত ভয় লাগছিল, এতটাই বেশি ছিল সত্যি ভয়ের ব্যাপার। আর এতবার কাছাড় খেয়েছে সে তো অগুন্তি, মানে প্রত্যেকটা ঢেউয়ে কাছাড় খেয়ে যাচ্ছে। আস্তে আস্তে আরেকটা ঢেউ। তারপর প্রায় 2-2.5 ঘন্টা সমুদ্রে কাটানোর পর আমি মায়ের কাছ থেকে রিভিউ নিচ্ছিলাম। ম্যাডাম কেমন লাগলো? দারুণ, খুব সুন্দর। এনজয় হয়েছে তো? হ্যাঁ, এনজয় হয়েছে তো? হ্যাঁ, খুব সুন্দর। আমাকে আয়নাটা দে। তোর ভিডিও হইলে তো আয়না তো বটে। লাঞ্চ করতে করতে তো প্রায় বিকেল হয়ে গেছিলো। লাঞ্চ টাঞ্চ সেরে প্রায় 2 ঘন্টা একটা রেস্ট নিয়ে সন্ধ্যেবেলায় আবার চাটা খেয়ে আমরা লোকাল মার্কেট ঘুরতে গেছিলাম। ডে 2, আজ ছিল আমাদের পুজো দেওয়ার দিন। পুরীর মন্দিরটা শুধু একটা দর্শনের জায়গা নয়, এটা হলো বিশ্বাস, ভক্তি আর অনেক মানুষের অনুভবের কেন্দ্র, কারণ এখানে থাকেন প্রভু জগন্নাথ। বঙ্গোপসাগরের সমুদ্র সৈকত তীরে 4 ধামের অন্যতম ধাম এই মন্দির। মন্দির ঘিরে রয়েছে অনেক কাহিনী। মন্দিরের বিশাল রান্নাঘরে মাটির হাঁড়ি একের পর এক বসিয়ে রান্না হয়। আশ্চর্য বিষয় হলো সবথেকে ওপরের হাঁড়িটাই আগে রান্না হয়, আর এই রান্নার সমস্ত হাঁড়ি বা যাবতীয় জিনিসপত্র প্রতিদিন পাল্টানো হয়, তথা প্রতিদিন মাটির নতুন নতুন বাসনপত্রে রান্না করা হয়। মন্দিরের চূড়ার পতাকা সবসময় সমুদ্রের দিকে ওড়ে। ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে, পাশের একটা ছোটো মন্দিরের পতাকা যেদিকে উঠছে, মেইন মন্দিরের পতাকা কিন্তু তার বিপরীত দিকে উঠছে, অর্থাৎ সমুদ্রের দিকে উঠছে। বিজ্ঞান বলছে সমুদ্র থেকে আসা বাতাসের কারণে এটা ঘটে, কিন্তু এটা সারা বছর একই রকমভাবেই সমুদ্রের দিকে উঠতে থাকে, কখনো এই দিক পরিবর্তন হয় না। ভারতবর্ষের মন্দিরগুলো যে সময় তৈরি, সেই সময় না কোনো বিজ্ঞানের অস্তিত্ব ছিল না কিছু। মন্দিরের প্রত্যেকটা স্ট্রাকচার এবং তার গঠন আজকালকার নতুন প্রযুক্তিকেও হার মানিয়ে দেবে। কথাই বলে, ভক্তিতে মিলাই বস্তু তর্কে বহুদূর। আর সেই ভক্তির জোরেই হয়তো ভক্তরা মন্দিরের বিশাল চূড়ায় উঠে প্রত্যেক দিন পতাকা পরিবর্তন করে, অর্থাৎ প্রত্যেক দিন নতুন নতুন পতাকা লাগানো হয়। সিংহদ্বারে মন্দির প্রবেশ করলে সমুদ্রের গর্জন শুনতে না পাওয়া, সারা বছরই মন্দিরের ছায়া দেখতে না পাওয়া, মন্দিরের চূড়ায় পাখি দেখতে না পাওয়া, সুদর্শন চক্রের কাহিনী, এই সবই যেন রহস্য। বিকেলবেলা আবার আমরা মন্দির গেছিলাম ধ্বজা পাল্টানো দেখতে।
কিন্তু মোবাইলগুলো জমা থাকায় কোনো ভিডিও করতে পারিনি। ফেরার পথে এখানকার বিখ্যাত কিছু মিষ্টি খেয়ে রুমে ফিরেছিলাম। ট্যুর প্ল্যানে ডে 3তে ছিল চিল্কা লেক, কিন্তু একদিনের সমুদ্রে মন না ভরায় আমরা এই দিনটা সমুদ্রে কাটিয়ে দিয়েছিলাম। সকালটা সমুদ্রে কাটিয়ে বিকেলবেলায় ওরা সবাই গেছিলো পুরীর অন্যান্য মন্দিরগুলো ঘুরতে, আর আমি চলে এসেছিলাম সি বিচের সানসেট দেখতে। আর এখানে সমুদ্রদেব যেন স্বয়ং কৃষ্ণ নামে মেতে গেছিলো। আর পুরীর গোল্ডেন সি বিচের এই স্যান্ড আর্ট তো খুবই বিখ্যাত। সত্যি শিল্পীর হাতের কি জাদু। তারপর আমি আমার প্রিয় সময়টা কাটাচ্ছিলাম একলা সমুদ্রের ধারে নিজের সাথে একটু সময়, ঢেউ আর আমি, বাকিটা নীরবতা। সমুদ্রের কাছে মনটা কেমন যেন হালকা হয়ে যায়। সন্ধ্যাবেলা বেরিয়ে গেছিলাম স্বর্গদুয়ার সি বিচের বাজারে। সি বিচের এই বাজারটা আমার বেশ ভালো লেগেছিল, জানো, বিশাল এক মেলা। যাবতীয় কেনাকাটা সেরে চিংড়ি আর ধোসা খেয়ে রাতে ডিনার নিয়ে আমরা ফিরেছিলাম রুমে। ডে 4 মনটা একটু খারাপ ছিল, কারণ ওই দিনটাই ছিল আমাদের ট্যুর প্ল্যানের শেষ দিন। সকালবেলাতেই হোটেলের সামনে গাড়ি চলে এসেছিলো। গাড়িতে সমস্ত লাগেজ তুলে আমরা বেরিয়ে পড়েছিলাম সাইট সিনের উদ্দেশ্যে। আমাদের গাড়ি প্রথমে এসে দাঁড়িয়েছিল ইউনেস্কো হেরিটেজ সান টেম্পলে। আনুমানিক 1250 খ্রিস্টাব্দে রাজা নরসিংহদেবের হাত ধরে এই মন্দির তৈরি। এই মন্দিরের স্থাপত্য ভাস্কর্য থেকে অবাক হতেই হয়। মন্দিরটা সম্পূর্ণ একটা রথের আকৃতিতে তৈরি এবং রয়েছে মোট 24টা চাকা, এবং এই চাকায় থাকা স্পোকগুলোর মাধ্যমে সময় নির্ণয় করা হতো। অ্যান্ড দেন আমরা চলে গেছিলাম ভুবনেশ্বরের সেই ছোট্ট পাহাড় ধবলগিরির ওপরে এই মন্দিরে। এখান থেকে বেরিয়ে লাঞ্চ সেরে আমরা পৌঁছে গেছিলাম লিঙ্গরাজ মন্দিরে। লিঙ্গরাজ মন্দিরের ভেতরে একদমই কিছু অ্যালাউ ছিল না। এই মন্দিরের স্ট্রাকচার সত্যি আকর্ষণ করার মতো, এত নিখুঁত কাজ আশা করি উড়িষ্যার আর কোনো মন্দিরে নেই। সারাদিন প্রচুর ঘোরাঘুরি করে আমরা ক্লান্ত শরীর নিয়ে পৌঁছেছিলাম নন্দনকাননে। নন্দনকানন আসতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো, তবু আমাদের গাইড যতটা সম্ভব তাড়াতাড়ির মধ্যে আমাদের সমস্তটা ঘুরেছিল, কিন্তু জঙ্গল সাফারি আমাদের আর হয়নি। সন্ধে নেমে যাওয়ার ঠিক আগেই নন্দনকাননকে বিদায় জানিয়ে ভুবনেশ্বরের হোটেলে রাত কাটিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। এবার আমাদের ফেরার পালা। সারাটা দিন জার্নি করে রাত 8টার সময় আমরা নেমেছিলাম আসানসোলে। মনে হচ্ছিল কত তাড়াতাড়ির মধ্যেই না দিনগুলো পেরিয়ে গেল। আবার হয়তো কোনো একদিন জগন্নাথ দেবের টানে পৌঁছে যাবো তার দরবারে।